বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ 8 মাস 13 দিন যুদ্ধ করেছি, কোনো ডাইরেক্টিভ ছিল না কারোই এই যুদ্ধের ব্যাপারে। 25শে মার্চ রাতে, গভীর রাতে বিনা প্ররোচনায় হানাদার বাহিনী আক্রমণ করেছে। এর আগ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু অপেক্ষা করছিলেন যে তাকে নিখিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেওয়া হবে, ক্ষমতা হস্তান্তর করবে। এই অপেক্ষায় তিনি অপেক্ষমান ছিলেন। তাজউদ্দিন আহমেদ নিজে সেখানে গিয়ে তার কাছ থেকে স্বাক্ষর নিতে চেয়েছিলেন। এটা আমার কথা নয়, তাজউদ্দিন আহমেদের সন্তান শারমিন যে বইটি লিখেছেন সেখানে উল্লেখ আছে, আপনি দেখবেন যে আপনি স্বাধীনতার ইয়েতে স্বাক্ষর করেন, কিন্তু তিনি করেননি, কারণ এটা সঙ্গত ছিল। এটা কিন্তু আসলে আওয়ামী লীগ বুঝতে চায় না, আওয়ামী লীগের এই দৈন্যতার জন্য তারা বুঝতে চায় না। কেননা তিনি যথার্থভাবেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং তার সেই অর্জনও ছিল, কেননা ল্যান্ডস্লাইড বিক্রি করেছিলেন আওয়ামী লীগের তৎকালীন এমএলএরা, এবং এটাই হওয়া স্বাভাবিক ছিল। একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি যথার্থই অপেক্ষা করছিলেন যে ইয়াহিয়া খান তার প্রতিশ্রুতি মোতাবেক তাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিবেন। কিন্তু তিনি জানতেন না যে এর মধ্যেই ব্যাপকভাবে মিলিটারি বিল্ড আপ হয়েছে এবং সবচেয়ে নিকৃষ্টতম ভূমিকায় অবতীর্ণ ছিল জুলফিকার আলী ভুট্টো, তার পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি। তারাই ছিল ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রিয়তম দল তৎকালীন পাকিস্তানে, এবং তাদের প্ররোচনায় তারা কোনোভাবেই শেখ মুজিবকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করবে না, এটাই ছিল তাদের একমাত্র কথা। এবং তারা তখন পাকিস্তানে খুব জনপ্রিয় ছিল। ইয়াহিয়া খানের কিন্তু প্রথমত তার ইচ্ছা ছিল যে শেখ মুজিবের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। যাই হোক, সেই কথা পরে। তো এই সময় রাত্রে যখন আক্রমণ হলো, তখন একজনও পলিটিশিয়ান ছিল না বাংলাদেশে। তারা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াদৌড়ি করে দেশ থেকে পালিয়ে যাচ্ছিলেন, এবং এটা স্বাভাবিক কাণ্ড, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, যদিও আওয়ামী লীগ এটা বুঝতে চায় না। কেননা যখন গোলাগুলি শুরু হয়, বুলেটের মুখে সাহস নিয়ে দাঁড়ানোর মানুষ পৃথিবীতে খুব কম সংখ্যক হয়। সেই কম সংখ্যক লোকদের মধ্যে ছিলেন আমাদের তৎকালীন সেনাবাহিনীতে চাকরিরত, সামরিক বাহিনীতে চাকরিরত অফিসার এবং সৈনিকরা। সবাই পালিয়ে গেলেও জিয়াউর রহমান পালাননি, খালেদ মোশাররফ পালাননি, জেনারেল মঞ্জুর পালাননি, জেনারেল শওকত পালাননি, জেনারেল ওসমানী পালাননি, এরকম আমি অসংখ্য নাম বলতে পারবো। তারা কোনো ঘোষণা ছাড়াই নিজেরাই বলে ফেললেন উই রিভোল্ট, জেনারেল জিয়া বলেছেন। এবং এই রিভোল্ট কথাটা কিন্তু খুব সহজ ছিল না। এটা এই কথার সাথে যুক্ত হলো জীবন মরণের কথা। যদি ব্যর্থ হয়, সাথে সাথে ফায়ারিং স্কোয়াডে তাকে মরতে হবে, কেননা তিনি তো পাকিস্তানের সংবিধান ছুঁয়ে শপথ গ্রহণ করেছিলেন পাকিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন। কিন্তু জিয়া সবার আগে রিভোল্ট করলেন। এদিক দিয়ে জিয়া, ওই দিক দিয়ে মেজর হাফিজ ছিলেন তখন লেফটেন্যান্ট হাফিজ, তিনি ফার্স্ট ইস্ট বেঙ্গল নিয়ে যশোরে বিদ্রোহ করলেন। ঠিক এইভাবে 5টি ব্যাটালিয়ন রিভোল্ট করলো। এই স্বাধীনতার যুদ্ধ শুরু হলো। এই সময় কোনো পলিটিক্যাল ডাইরেক্টিভ ছিল না। যদি কেউ বলে, সেটা মুখের জোরে বলে, সেটা তাদের অন্ধ ব্যক্তি আনুগত্যের কারণে বলে, ইতিহাস বিকৃতি করার জন্য বলে, ভারতের প্ররোচনায় বলে। আসলে সত্য তা নয়। সত্য হলো মিলিটারি পিপল, দে হ্যাভ রিভোল্টেড, দে হ্যাভ অর্গানাইজড দ্য মিলিটারি ওয়ার। এবং কোন সরকার গঠন তো দূরের কথা, পলিটিক্যাল লিডাররা তখন বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় পলাতক ছিল। কিন্তু আল্লাহ রশের সহমতে এই ছোট্ট করে আমি ভূমিকাটা না বললে উত্তরটা আমি দিতে পারবো না ইলিয়াস ভাই, আপনি ধৈর্যচ্যুত হবেন না, কেননা জনগণ এটা দেখবে, অসংখ্য জনগণ দেখবে যারা জানবে না এই ব্যাকগ্রাউন্ডটা। 4 এপ্রিল, আই মাইন্ড ইউ, 4 এপ্রিল 1971 সালে তৎকালীন মিলিটারি অফিসাররা সবাই সিনিয়র অফিসাররা একত্রিত হলেন। সবাই যেতে পারেন নাই, কয়েকজন যেতে পারেন নাই, বিভিন্ন কারণে যুদ্ধরত ছিলেন। তারা তেলিয়াপাড়ায়, বর্ডারিং একটা এরিয়া, একটা তেলিয়াপাড়া টি গার্ডেন ছিল, বিশাল টি গার্ডেন। সেই টি গার্ডেনের ম্যানেজারের বাংলোতে জেনারেল ওসমানীর নেতৃত্বে সেখানে সিনিয়র অফিসাররা একত্রিত হন। সেখানে তারা সিদ্ধান্ত নিলেন যে এই মুহূর্তে যেহেতু কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা পাচ্ছি না, আমরা দেশকে রক্ষা করতে হবে, দেশের স্বাধীনতা অর্জন করতে হবে এবং এই হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমরা এই মুহূর্তে 10টি প্রস্তাব উত্থাপন করছি। এই 10টি প্রস্তাবের বাস্তবায়ন করতে হবে এবং বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় তৎকালীন কর্নেল ওসমানীকে। কেননা কর্নেল ওসমানী ছিলেন তখন রিটায়ার্ড হলেও, এবং তিনি তখন নির্বাচিত এমপিও ছিলেন। 2টা সাইড ছিল, একটা ছিল মিলিটারি সাইড, আরেকটা ছিল তিনি ছিলেন নির্বাচিত এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, পলিটিশিয়ান। তো এই 2টা কারণে তখন অফিসাররা সম্মিলিতভাবে, সেখানে একজন আপনার মহকুমা প্রশাসক ছিল ব্রাহ্মণবাড়িয়ার, আমি এই মুহূর্তে তার নামটা ভুলে গেছি, এবং আরো 2-1জন সিভিল ব্রুকেটস ছিলেন। সেই অনুষ্ঠানে সকল অফিসাররা সম্মিলিতভাবে 10টা প্রস্তাব উত্থাপন করেন। অন্যতম ছিল যে আজকে থেকে
আপনি স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের সামরিক বাহিনীর, বাংলাদেশ বাহিনীর কমান্ডার ইন চিফ অর্থাৎ সর্বাধিনায়ক, এটা আপনাকে অ্যাপ্রুভ করাতে হবে একটা সরকার গঠনের মাধ্যমে। যেহেতু পলিটিশিয়ানরা ভয়ে দিকবিদিক শূন্য, আপনি কলকাতায় ফিরে যান, কলকাতায় গিয়ে একটা অস্থায়ী সরকার, প্রবাসী সরকার গঠন করেন। প্রবাসী সরকার গঠন না করলে আমাদের এই মুক্তিযুদ্ধটাকে অ্যাকসেপ্টেবল হবে না সারা বিশ্বের কাছে। একটা সরকার গঠন করতে হবে। আমি একটা শব্দ এখানে নিজের থেকে বলছি না, যদি বাংলাদেশের না পৃথিবীর যে কেউ আমার সাথে চ্যালেঞ্জ করুক, যদি আমার কথা মিথ্যা হয়, ভুল হয়, আমি চিরদিনের জন্য যতদিন বেঁচে আছি টকশো করবো না। I truly challenge to anybody or any person in the world. তখন এই প্রস্তাবগুলোর অন্যতম প্রস্তাব কি ছিল? একটা ছিল কমান্ডার ইন চিফ। কেননা আওয়ামী লীগের মাথামোটা লোকগুলো বুঝে না, সেই সময়ে পাকিস্তানের সেনা প্রধানকে বলা হতো কমান্ডার ইন চিফ, সর্বাধিনায়ক। যদি না জানেন বই পড়ে দেখেন। 72 সালে এটা পরবর্তীতে চেঞ্জ হয়, কমান্ডার ইন শব্দটা কমান্ডার ইন চিফের জায়গায় তারা সেনা প্রধান করে পাকিস্তান, এবং সেই সাথে বাংলাদেশও করা হয় একই সময়। কিন্তু মাথামোটা অন্ধ দল কেনা ব্যক্তি কেনা লোকগুলো বুঝতে চান এই কথাগুলো। তো কমান্ডার ইন চিফ এক নম্বরে হলেন কি? কমান্ডার ইন চিফ হলেন সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন তখন জেনারেল। আমরা ওই জায়গার আলোচনাগুলোতে না যেতে পারবো না, বুঝছেন? এই যে কারণে আমরা মানে কেন ছিল না, আমরা এই জায়গাটা আজকে বুঝতে হবে। আওয়ামী লীগ তো স্বীকৃতি দেয় না যে উনি কমান্ডার ইন চিফ। কমান্ডার ইন চিফ বলে শেখ মুজিবকে। শেখ মুজিব কিভাবে কমান্ডার ইন চিফ হয়? তিনি জেলখানায় ছিলেন। জেলখানা থেকে কি কমান্ডার ইন চিফ করা হয়? তিনি কি যুদ্ধ করতে পারবেন? এই কথাটা তো ফয়সালা করতে হবে, নাইলে আপনি উত্তরটা দিব কেমনে? ঠিক আছে, ওকে দাও। কেন উসমানী ছিলেন না সেটার কথা হলো, আমি উসমানীর মুখ থেকেই কথাগুলো বলবো, এবং জেনারেল ওরোরার কথা থেকে আমি যেটা লিখেছি সেটা আমি বলছি আমার বইয়ে। জেনারেল ওসমানী কেন উপস্থিত ছিলেন না মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হয়েও? তার কাছে কেন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেনি? এটা কি প্রটোকল না অন্য কিছু? আমি যেটা লিখেছি সেটা জেনারেল ওসমানী ছিলেন আমাদের সর্বাধিনায়ক, এবং তার মর্যাদা ছিল ভারতীয় বাহিনীর প্রধান শের মানেকশার সমান, জেনারেল মানেকশার সমান পদমর্যাদা। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল অরোরা ছিলেন একজন আঞ্চলিক প্রধান, অর্থাৎ পূর্বাঞ্চলীয় প্রধান, পূর্ব ফ্রন্টের অধিনায়ক। যেমন লেফটেন্যান্ট জেনারেল নিয়াজিও ছিলেন পাকিস্তানের ইস্ট পাকিস্তানের প্রধান, পূর্ব ফ্রন্টের মিত্র বাহিনী। তাই অরোরার কমান্ডই সেই হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ওসমানী কেন সই করবেন? পাকিস্তানের পক্ষে কি তাদের সেনাপ্রধান সই করেছিল? আত্মসমর্পণ অনুষ্ঠান কি শেম মানেকশা ছিলেন? তাহলে ওসমানী কেন যাবেন? এখানে জ্যাকব বলেছেন, যেটা তার লেখা বইয়ে, দেয়ার ইজ এ lot of propaganda about it. The fact is, he was in Sylhet, he was in a helicopter that was shot by the Pakistan army. I had ordered everyone on the Bangladesh side to stay in Kolkata, but he rode the chopper, got shot and could not attend the ceremony. It was not fault. It was not our fault. He should have been there. We wanted him there. Khandakar, Deputy Commander in Chief, A.K. Khandakar attended in his absence. এটা ছিল অরোরার কথা, কিন্তু অরোরার কথাটা পুরোটা সত্যনিষ্ঠ নয়। কেন? তখন তো তিনি সেখানে ছিলেন না, সরি জ্যাকব তো সেখানে ছিলেন না। জ্যাকবের কথা সত্যনিষ্ঠ নয়। এই প্রসঙ্গে ওসমানীর কথাটা আমরা শুনি, তিনি কি বলেছেন? তিনি বলছেন ঘটনাটা এরকম যে, দেখুন আমরা স্বাধীনতা অর্জন করতে যাচ্ছি, কিন্তু দুঃখ হলো স্বাধীন জাতি হিসেবে আমাদের মধ্যে আত্মমর্যাদা বোধ সম্পর্কে কোনো চেতনা এখনো জন্ম হয়নি। আমাকে নিয়ে রিউমার ছড়ানোর সুযোগটা কোথায়? কোনো সুযোগ নেই। তার অনেক কারণ রয়েছে। নাম্বার 1, পাকিস্তানি সেনাবাহিনী কবে আত্মসমর্পণ করবে আমি তা জানতাম না। আমি কলকাতা ছেড়ে চলে যাওয়ার পর তাদের সমর্পণের প্রস্তাব এসেছে। নাম্বার 2, ঢাকায় আত্মসমর্পণ অনুষ্ঠানে আমার যাওয়ার প্রশ্ন ওঠে না, কারণ এই সশস্ত্র যুদ্ধ ভারত বাংলাদেশের যৌথ কমান্ডের অধীনে হলেও যুদ্ধের অপারেটিং পার্টির পুরো কমান্ডে ছিলেন ভারতীয় সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল শ্যাম মানেকশা। মানে কিছু লাস্টের অংশের কথা বলছেন, যে কয়েকদিন যুদ্ধ, 4 দিন 5 দিন 6 দিন যুদ্ধ হচ্ছে, সেটার কথা বলছেন। সত্যি কথা হচ্ছে, আমি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো নিয়মিত বাহিনীর সেনাপ্রধানও নই। আন্তর্জাতিক রীতি অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনী আমার কাছে আত্মসমর্পণ করতে পারে না, কারণ বাংলাদেশ তখনও জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী কোনো দেশ ছিল না। আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল মানেকশা প্রেজেন্ট করবেন যে লেফটেন্যান্ট জেনারেল অরোরা। জেনারেল মানেকশা গেলে তার সঙ্গে যাওয়ার প্রশ্ন উঠত। সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে আমার অবস্থান জেনারেল মানেকশার সমান, সেখানে তার অধীনস্থ আঞ্চলিক বাহিনীর প্রধান জেনারেল অরোরার সফরসঙ্গী হতে আমি পারি না। এটা দেমাগের কথা নয়, এটা প্রোটোকলের ব্যাপার। আমি দুঃখিত, আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। আমাদের মধ্যে আত্মমর্যাদা বোধের বড়ই অভাব। ঢাকায় ভারতীয় বাহিনী আমার কমান্ডে নয়, জেনারেল মানেকশার পক্ষে জেনারেল অরোরার কমান্ডে ছিল। পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করবে যৌথ বাহিনীর কমান্ডের ভারতীয় বাহিনীর কাছে। আমি সেখানে ঢাকায় যাব কি জেনারেল অরোরার পাশে দাঁড়িয়ে তামাশা দেখার জন্য? হকে নাই। আত্মসমর্পণ দলিলের স্বাক্ষর করবেন জেনারেল মানেকশার পক্ষে জেনারেল জগৎ সিং, অরোরা, আর পাকিস্তানি বাহিনীর পক্ষে জেনারেল নিয়াজি। এখানে আমার ভূমিকা কি?
খামাখা আমাকে নিয়ে টানা হেঁচড়া করা হচ্ছে। এটা ছিল তার কথা। জেনারেল উসমানী হুবহু কথাগুলো আমি তুলে ধরলাম। জেনারেল উসমানী কিন্তু খুব ব্রিলিয়ান্ট এবং একটা প্রফেশনাল অফিসার ছিলেন, এবং তিনি ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অফিসার ইন দ্য হিস্ট্রি অফ পাকিস্তান। তিনি কিন্তু এই মিলিটারি প্রোটোকল গুলো খুব মেনে চলতেন, এবং এই মেনে চলার কারণেই ছিল এই আত্মসমর্পণ অনুষ্ঠানে না যাওয়া। আপনি সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসাবে এটা কতটুকু উপলব্ধি করেন যে আমাদের ক্যান্টনমেন্টে ভারতের আধিপত্য কতটা বিস্তার করছে একটু বলেন? ইন্ডিয়ার যে হেজিমনি, ইন্ডিয়ার যে পরিকল্পনা এই বাংলাদেশকে নিয়ে, তৎকালীন পূর্ব পাকিস্তানকে নিয়ে ছিল, এবং সেটা কিন্তু মাওলানা ভাসানী সাহেব সত্যিই বুঝতে পেরেছেন। উনি বুঝে ফেলেছিলেন, এবং তিনি বুঝতে পেরেই তার অবস্থান তিনি তৈরি করে ফেলেছিলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের মানুষ মেধার পিছনে দৌড়ায় না, বাংলাদেশের মানুষ দৌড়ায়। আমি আর সেই ভাষা ব্যবহার করতে চাই না, আমি বাংলাদেশে অবস্থান করছি। তো যাই হোক, সেভেন সিস্টার ইজ দ্য মেইন থিম ফর ইন্ডিয়া, এবং সেটার কারণেই বাংলাদেশকে তারা কুক্ষিগত করার শুধু পরিকল্পনা প্রণয়ন করে অনেক আগেই 47 সালের 14 আগস্টে পরিকল্পনা প্রণয়ন শুরু হয়ে যায়। এই দেশটাকে কিভাবে তারা নিজেদের কুক্ষিগত করবে, সেই প্ল্যান একটা বলা হয় আমাদের মিলিটারিতে যে এ গুড প্ল্যান ইজ হাফ ডান অফ দ্য ওয়ার। আপনারা কি যদি ভালো পরিকল্পনা করতে পারেন তাহলে আপনি যুদ্ধের অর্ধেক করে ফেললেন। ইন্ডিয়া সেটা করে ফেলেছে, এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে এখন যা হচ্ছে বাংলাদেশের তাই। সেই পরিকল্পনা, ওই যে নাটক যেমন দেখেই আমরা বিভিন্ন নাট্যশালায় একাংশ একটা অংশ করে দেখায়, একটা করে আসে, হ্যাঁ, সেইভাবে সেই নাটকের বাস্তবতা দিয়ে আজকে বাংলাদেশকে, আজকে মিলিটারির কথা বলছেন। দেখুন, আমি নিজে মিলিটারি চাকরি করেছি, এবং যারা এখন বিভিন্ন উচ্চ পদে আছে সবাই আমার সহকর্মী, তাদেরকে আমি ভালোভাবে চিনি, তাদেরকে আমি ভালোভাবে বুঝতে চেষ্টা করি। তারা একটা অসহায় ভূমিকায় আছে, অর্থাৎ এরকম একটা ভূমিকা আছে যে তাদের হাত পা শিকল দিয়ে বাঁধা, মুখের মধ্যে ট্যাপ লাগানো। এই অবস্থায় সিংহ কিছু করতে পারে না, যে একটা গর্জন করে সে গর্জনের সুযোগ এখন রাখে নাই। এই পরিকল্পনাগুলো সম্পূর্ণ ইন্ডিয়া থেকেই এভাবে করা হয়েছে। আজকে ওই দিন আপনি দেখেছেন যে নির্বাচন কমিশন গিয়ে ঘোষণা দেওয়া হলো যে 12 দিন না 13 দিন সেনাবাহিনী ডিপ্লয়েড হবে নির্বাচনের জন্য। নির্বাচনের জন্য তো 13 দিন ডিপ্লয়মেন্টের কোনো প্রয়োজন নাই, এটা তো 1 দিন 2 দিন আগে গেলেই হয়। আর যেই বালাপি আপনি একদিকে চিঠি বের করলেন যে গণভবনের আশেপাশে 10 মাইল কিংবা কত মাইল এরিয়া, আমার ঠিক এটা মনে নাই, এখানে কোনো সামরিক যানবাহন চলাচল করবে না, সামরিক বাহিনীর লোক যাবে না, সামরিক বাহিনীর কিছুই করবে না। তার মানে কি এই চিঠিটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? যে সেনাবাহিনীকে আমি বিশ্বাস করি না, সেনাবাহিনী আমার বাড়ির আশেপাশে আসুক, আমি সেটা চাই না। আমি ছোট একটা কোশ্চেন করি আমার জানার জন্য। আমি যতটুকু শুনেছি যে শেখ হাসিনার এই গণভবনে ভারতীয় সেনাবাহিনীর নিজস্ব হেলিকপ্টার থাকে, ভারতীয় সেনাবাহিনীর লোকজন থাকে, এটা কতটুকু সত্য? দেখুন, আমি এটা শুনেছি, আপনার মতো শুনেছি, কিন্তু আমি তো আর ভিতরের খবর জানি না। অনেক কিছু টপ সিক্রেট ম্যাটার, এগুলো সবার কাছে আসে না, অনুমান করে কিছু না। মানে বাংলাদেশ সেনাবাহিনীর লোকজনকে ওখানে যেতে দিবে না, মানে নিশ্চয়ই কোনো না কোনো একটা সেনাবাহিনী তো তাকে। না, বাংলাদেশ সেনাবাহিনীর লোক আছে তো, পিজিআর এর লোকেরা আছে সেখানে, অবশ্যই। হ্যাঁ, না, তো সেনাবাহিনীর লোকজন আছে, কিন্তু তিনি তো সেনাবাহিনীর কোনো যানবাহন বা বহিরাগত সেনাবাহিনী বলতে যেটা বোঝায় আর কি, তার এখানের বাইরে, অর্থাৎ খুব পরীক্ষিত কিছু মানুষজনকে তিনি সেখানে রেখেছেন। আর সাধারণ সেনাবাহিনীর সদস্য অফিসার তাদেরকে তিনি বিশ্বাস করেন না। হ্যাঁ, সেটা স্বাভাবিক। এটা তো ওনার কথায় বিভিন্ন ভাবে আপনারা বুঝেন। তিনি যখন বলেন উত্তরপাড়া থেকে উত্তরপাড়াকে দেখতে হবে সবকিছু, সবসময় কিন্তু আর্মিকে একটা তির্যক ভাষায় উনি কথা বলে থাকেন। হ্যাঁ, এটা সবাই জানি আমরা, এবং স্বাভাবিকভাবে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না তার কাছে। আমি এটা স্বাভাবিক মনে করি। যদি আমি তার জায়গায় হতাম আমি হয়তো এভাবেই কথা বলতাম, কেননা আমাকে বোঝানো হয়েছে যে এবং আপনাকে মনে রাখতে হবে, শেখ হাসিনা বাংলাদেশে আসার আগে উনি দীর্ঘদিন প্রণব মুখার্জির তত্ত্বাবধানে ইন্ডিয়াতে ছিলেন। তো ইন্ডিয়া তাকে কি বুঝাবে সেটা আমি বুঝতে পারি। তো তাকে সেনাবাহিনী সম্পর্কে আইডিয়া দেওয়া হচ্ছে, তো এই সেনাবাহিনী তোমার বাবাকে হত্যা করেছে, এই আইডিয়া দেওয়া হলে উনি স্বাভাবিকভাবে তার জায়গা আমি হলেও এই কথাটাই বলতাম, এবং এর বাইরে কিছু বলতাম না। তো তুমি যা বলছেন ঠিকই বলছেন, কিন্তু আমরা তো বুঝতে পারি। তাহলে আপনারা শেখ হাসিনাকে শত্রু মনে করেন না কেন? মানে শেখ হাসিনা যদি আপনাদেরকে শত্রু মনে করে, মানে আপনারা শত্রু মনে না করার কারণটা কি? দেখেন, সংবিধানের যে একটা ধারা 70, সেটা এমন ভাবে তৈরি করা হয়েছে, এবং ক্যান্টনমেন্ট অ্যাক্ট গুলো 18 সালে এমন ভাবে পরিবর্তন করা হয়েছে। আমি কিন্তু একটু আগে আপনার উত্তরটা দিয়েছিলাম যে আপনি আমার হাত পা বেঁধে রাখবেন, মুখে বেঁধে রাখবেন, কাপড় বেঁধে রাখবেন। আপনি দৃশ্যগুলো একটু দেখতে চেষ্টা করেন। আমি বাংলাদেশে আছি, বাবা ছেলে দুইজনই আইনজীবী, বাবা ব্যারিস্টার, ছেলে ব্যারিস্টার, বাবাও প্রখ্যাত আইনজীবী। ছেলের নামে গ্রেফতার পরোয়ানা জারি হয়েছে, ছেলেকে গ্রেফতার করছে গেছে বাসায়। ছেলে ছিল না ওই সময়, ছেলে খুব ভালো যোগ্য ব্যারিস্টার বাংলাদেশের। বাবা বসা ছিলেন, বাবাকে হ্যান্ডকাপ করানো হলো। এর মধ্যে ছেলে আসছে যার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে আসছে,
এই একই হ্যান্ডকাপে ওই ছেলে আর বাবাকে বাংলাদেশের মতো দেশে আপনি হ্যান্ডকাপ করিয়ে নিয়ে যাচ্ছেন দিনে দুপুরে। আপনি ওই দেশেই কথা বল কিন্তু বলছেন আপনি, আর আমিও সেখানে বসে কথা বলছি। না না, আমি আজকের কথা বলছি না কর্নেল হক, আমি আজকের কথা না। ধরেন যেদিন খালেদা জিয়ার, আমি তখন সাংবাদিকতা করি, খালেদা জিয়াকে যেদিন তার বাসা থেকে বের করা হয়, এই যুক্তরাষ্ট্রে আছে এখন সেই রিটায়ার্ড অফিসার, তিনি নিজে থেকে খালেদা জিয়ার ফ্রিজের ভেতরে মদের বোতল ঢুকিয়েছেন। সেদিন সেনাবাহিনী কেন কথা বলেনি? আজকের অবস্থা তো একদিন দুই দিনে তৈরি হয়নি। সেদিন কেন আপনাদের সেনাবাহিনীরা কথা বলে? সেদিন যদি নাকি তারা প্রতিবাদ করতো, তাহলে তো হাসিনা আজকে যে অবস্থানে এসে সেখানে আসতে পারতো না। আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, বর্তমান প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ইহুদি একজন ব্যক্তিত্বের সাথে, উনি লিখেছেন কিনা সেই ইহুদি লিখেছে আমি জানি না, ঠিক একটা রিসার্চ পেপার তৈরি করেছিল যে বাংলাদেশে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড এবং মৌলবাদীরা সেনাবাহিনীতে ভর্তি, এবং তিনি প্রস্তাব দিলেন ক্ষমতা আসার আগেই যে এখান থেকে তাদেরকে বের করতে হবে, এবং কোনো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ইসলামী ব্যাকগ্রাউন্ডের চিন্তা চেতনার কোনো মানুষ সেনাবাহিনীতে রাখা যাবে না। এটা আপনারা যদি নিশ্চয়ই আপনি আমেরিকাতে বসে নিশ্চয়ই এগুলো জানবেন। আমি কিন্তু একটা কথা বলেছি, এ গুড প্ল্যান ইজ হাফ ডান অফ দ্য ওয়ার। সেটা চুরির প্ল্যানই হোক, ডাকাতির প্ল্যানই হোক, ভালো কাজের প্ল্যানই হোক, আপনি যদি পরিকল্পনা সঠিক হয় ভালো প্ল্যান কার্যকরী হবে, আবার চুরির প্ল্যানটা কার্যকরী হবে। আর পরিকল্পনা যদি সঠিক না হয় ভালো প্ল্যানও কার্যকরী হবে না। ইন্ডিয়া যে প্ল্যান গুলো করছে আপনাকে বুঝতে হবে, এখন বাংলাদেশের প্রতিটি মুহূর্ত কাটছে ইন্ডিয়ার নির্দেশে। বাংলাদেশের প্রতিটা অঙ্গনে ইন্ডিয়া এমন ভাবে ঢুকেছে, আপনি এই দেশে ইসলামের কথা বলতে পারেন না, পশ্চিমবঙ্গের মাওলানারা কিন্তু ইসলামের পক্ষে কথা বলতে পারে। আমরা যদি পশ্চিমবঙ্গের স্ট্যাটাসও থাকতো আমি খুশি হতাম, বিশ্বাস করেন। পশ্চিমবঙ্গের মাওলানারা যেভাবে ওয়াজ করে, ইসলামী চিন্তাবিদ্যা ওয়াজ করে, মমতা ব্যানার্জি কিন্তু কোনো তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো কথা বলেনি, কেননা বাক স্বাধীনতা আছে। আজকে আপনি মাওলানাদেরকে সবাইকে আপনি জেলে ঢুকাইছেন বিনা কারণে, বিনা পুরারেন্টে। আপনি আর্মিকে আজকে যদি একটা কথা বলেন, খালি ইশারা দেয়, সাথে সাথে একজন স্টেপ ডাউন, আরেকজন তার জায়গায় 100 জন তার পরিবারের ব্যাকগ্রাউন্ডের লোক বসে আছে ওই পদে বসার জন্য। কে রিস্ক নিবে ভাই বলেন? আপনি এগুলো বুঝতে হবে, ডিনামিক্স গুলো বুঝতে হবে, রসায়নটা বুঝতে হবে। আজকে শুধু আর্মি না, প্রত্যেকটা পদে আপনি সিভিল প্রশাসনে দেখেন টপ টু বটম জোর, সব তো বটম। আজকে কেন এই সরকারকে টিকিয়ে রাখার জন্য এত প্রচেষ্টা চলছে? কেননা যারা টিকিয়ে রেখেছে তারা প্রত্যেকেই হাসিনার দলের লোকেরা, যেমন আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। আপনার অনুষ্ঠানে আরেকবার বলেছিলাম, আওয়ামী লীগ ইজ দ্য রিচেস্ট পার্টি ইন দ্য ওয়ার্ল্ড, আই টেল ইউ মাই ডিয়ার। আওয়ামী লীগের অফিসিয়াল ফান্ডে হয়তো আপনি দেখবেন কয়েক কোটি টাকা, কিন্তু আওয়ামী লীগের একদম রুট লেভেলের যে ছেঁচড়া একটা চোর লীগ আছে, তার ঘরেও দেখবেন সে ডলারের উপরে ঘুমায়, অথবা 1 কোটি 2 কোটি টাকা ভান্ডেল, 1000 টাকার ভান্ডেলের উপর সে ঘুমাচ্ছে। আজকে নির্বাচনে যে কয়েক হাজার প্রার্থী দাঁড়িয়েছে, তাদের হিসাব আজকে দেখুন, যেটা না দেখালেই নয়, সেটাই হলো 500 গুণ 600 গুণ বেশি তাদের আয়। কিভাবে এই আয়গুলো হলো? কাদের টাকা? অথচ বাংলাদেশের মানুষ এখন একবেলা ভালোভাবে খেতে পারে না, আলুর ভর্তা দিয়ে ভাত খাওয়ার ক্ষমতা নাই, পেঁয়াজের দাম 250 টাকা, ডিমের দাম একটা ডিম হলো 20 টাকা করে। আপনি একবার চিন্তা করে দেখুন, আওয়ামী লীগের একটা লোকের আগামী 20 বছরেও কোনো অভাব হবে না, কেননা তারা সব টাকা কুক্ষিগত করেছে। আজকে প্রত্যেক দিন বাংলাদেশ ব্যাংকে টাকা হচ্ছে, এই যে ছাপানো হচ্ছে, টাকা ছাপিয়ে আজকে ডলারের দাম কোথায় চলে গেছে? আপনি ডলার পাবেন না, আপনি কোনো বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাবেন না। আপনি যারা স্টুডেন্ট বাইরে গেছে তাদের রেমিটেন্স পাঠানোর জন্য তাদেরকে টাকা পাঠানোর কোনো স্টক নাই। এই যে জিনিসগুলো হচ্ছে, বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশে না থাকলে কেউ বুঝতে পারবে না, আপনারা বাইরে থেকে বুঝতে পারবেন না আমরা কিসের মধ্যে আছি। আল্লাহর কি মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার সুযোগ দিয়েছে, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন যে তারা সত্যবাদী, তাদেরকে আমি প্রোটেকশন দেই। আজকেও পড়ছিলাম সকালে সূরা মাইদাতে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বলতে থাকো সত্য কথা, তোমার প্রোটেকশনের দায়িত্ব আমার, আমি সেটা বিশ্বাস করি, এবং সেই বিশ্বাসের উপরে রাব্বুল আলামিন আমাকে সে নিরাপত্তা দিচ্ছেন। আমি কালকে ওই যে মায়ের ডাকের যে সংগঠনটা আছে, ওনার সাথে আমি কথা বলছিলাম তুলি, তো আমি চাচ্ছিলাম যে কিছু মানুষ এই বিষয়গুলো নিয়ে কথা বলুক। মাঝে মধ্যে ওনারা যে সংগঠন থেকে প্রোগ্রাম করছে সেগুলো করুক নিয়মিত। এই মায়ের ডাকের যারা আছেন তাদের সকলের বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের সেনাবাহিনীর বিশেষ গোয়েন্দা সংস্থার লোকজন গিয়ে হুমকি দিচ্ছে। তারা যে বাসায় ভাড়া থাকে সেই বাড়িওয়ালাকে গিয়ে হুমকি দিচ্ছে যে এই মাসের মধ্যে তাদেরকে বের করে দিতে হবে। তাদের আত্মীয় স্বজনকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। ভাই বোন সবার নামে বিভিন্ন ধরনের মামলা, মাদক মামলা থেকে শুরু করে নানান ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করার চেষ্টা করছে। আপনি আপনার সেনাবাহিনীর যে কলিগদেরকে আপনি রেখে এসেছেন, আপনার উত্তরসূরি যারা এখন কাজ করছেন, আপনি নিজে, আমি প্রশ্নটা করলাম না, আমি বিশ্বাস যে আপনাকেও নানান ধরনের হুমকি দেওয়া হয় ক্যান্টনমেন্ট থেকে। আপনি কি মনে করেন এই সেনাবাহিনী সামনে বাংলাদেশের মানুষের যদি কোনো, মালিক ভাই যেটা বলছিল যে আল্লাহ না করুক এই সরকার আরেকবার টিকে যাক, যদি টিকে যায়, আপনি মনে করেন এই সেনাবাহিনী বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াবে?
সেনাবাহিনী তো রাখবে না। মানুষের পক্ষে দাঁড়ানোর তো কোনো কারণই নাই। আর একটা জিনিস আপনাকে বলছি ইলিয়াস ভাই, আপনার মাধ্যমে, এবং আজকে দুজন বিদগ্ধ ব্যক্তি আছেন এখানে, সামরিক বাহিনী পৌঁছে যায়নি, এটা ভুল কথা। এবং এটাও অপপ্রচার যে সামরিক বাহিনীর লোকেরা গিয়ে ঘরে ঘরে বলছে, কখনো না, এটা সামরিক বাহিনীর কাজ না, এখন ডিজিএফআই কাজ করেও না। আমি যতটুকু জানি এগুলো করছে ওই যে দেখেন না, ডিবি হারুন কথায় কথায় একটা সংবাদ সম্মেলন করে, র্যাব কথায় কথায় সংবাদ সম্মেলন করে। তাদের এই সংবাদ সম্মেলন করার কোনো আইনত অধিকার নাই, কোনোভাবেই তারা করতে পারে না, কেন তারা অ্যারেস্টিং অথরিটি নয়। আমি আমার একটা চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান করছি, হক কথা চ্যানেলে। আমি একটা হক কথা চ্যানেল করেছি, প্রত্যেকদিন 2-3টা করে অনুষ্ঠান হয় আল্লাহর রহমতে। গতকাল হয়েছে আইনের উপরে একটা প্রশ্নোত্তর অনুষ্ঠান হয়, গতকাল 11 নম্বর পর্ব শুরু করলাম। এইগুলো প্রশ্ন হচ্ছে, কথা বলতে হচ্ছে, উত্তর দেওয়া হচ্ছে। কোনোভাবেই ডিবি কাউকে অ্যারেস্ট করতে পারে না, এটা পুলিশ যদি করেও পুলিশের কাছে সাথে সাথে হস্তান্তর করতে হবে। একইভাবে র্যাবও কিন্তু অ্যারেস্ট করতে পারে, কিন্তু সাথে সাথে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। আজকে তারা অ্যারেস্ট করে সংবাদ সম্মেলন পর্যন্ত করছে। এখন জঙ্গি জঙ্গি ভাব এখন দেখানো হচ্ছে। এই যে একটা, আমি এর আগে অনুষ্ঠানে বলছি, আবার বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর দেখাবে আর কি। প্রশ্নই নাই, বাংলাদেশে একজনও জঙ্গি নাই। আমি সবসময় চ্যালেঞ্জ দিয়ে কথা বলি। এখন সামরিক বাহিনীর কথা আসি, এই কথাটা না বললেই নয়। দেখুন, সামরিক বাহিনী বলার আগে আমি আপনাকে সম্পর্কে একটা প্রশ্ন বলছি। আপনি যেটা বললেন না যে ডিজিএফআই লোকজন ইন পার্সন কারোর বাড়িতে যায় না, এগুলো পুলিশ বা ডিবির কাজ। আমি নিজে ভিকটিম। আপনি জানেন যে আমি যে অবস্থানে এখন আছি, আমার পরিবারের উপরে কি ধরনের নির্যাতন হতে পারে সেটা আমি কোনো কিছুই বলি না। আল্লাহ যদি কখনো সময় দেয় তাহলে বলবো। আমার বাড়িতে একাধিকবার ডিজিএফআই লোক গিয়েছে। সো এটা আমি বিশ্বাস করতে পারি নাই যে ডিজিএফআই লোক ইন পার্সন এইভাবে কোনো রাজনৈতিক এই ধরনের হস্তক্ষেপ তারা করে। ইউটিউবে কথা বলে আমেরিকাতে আছে একজন, তার বাবাকে, তার শ্বশুরকে, দুইজনকে যশোর ক্যান্টনমেন্টে ডাকিয়ে নিয়ে গিয়েছে, একদম ক্যান্টনমেন্টের ভেতরে ডাকিয়ে নিয়ে গেছে। এই সেনাবাহিনীকে আসলে সত্যি আমি চিনি না ভাই। আপনি যেটা বললেন ভাই, আপনি আই ডোন্ট ডিসএগ্রি উইথ ইউ। এখন কিন্তু একটা আলাদা অবস্থান সেনাবাহিনীর। কিছু সংখ্যক লোক, সেনাবাহিনী কিন্তু সরাসরি কোনো পলিসির সাথে সম্পৃক্ত নয়, প্রশাসনের সাথে সম্পৃক্ত নয়। কোটি কয়েক যদি এলাকা ভিত্তিক লোক নিয়ে তাদেরকে দিয়ে কাজ করায়, এলাকা আমি বলছি, আগে ছিল পশ্চিম পাকিস্তান, এখন একটা গঞ্জ আছে। আমি একটা হাসির কথা বলি, একজন পার্লামেন্ট মেম্বার দীর্ঘদিন যাবৎ হাত উঠান কিন্তু কথা বলার সুযোগ পান না। তখন প্রেসিডেন্ট আব্দুল হামিদ ছিলেন স্পিকার আর কি। এই কথাটা একটু আমি তার ভাষাই বলবো। তো হাত একবার 3-4 মাস পরে ওনার হাতটা উঠানো দেখেছেন স্পিকার আব্দুল হামিদ। তখন বলেন, এমপি সাহেব আপনি বলেন। তো আচ্ছা বলা, উনি উঠলেন যে, মাননীয় স্পিকার, দীর্ঘদিন পরে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি, আপনি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। তখন স্পিকার হিসেবে বলছেন, মাননীয় সংসদ সদস্য, আপনি তো জানেনও না, বুঝেনও না, আপনি কেমনে চান্স পাইবেন? আপনার একদিকে 2 দিকে গঞ্জ, একদিকে 1 গঞ্জ, আরেক দিকে আরেক গঞ্জ, 2 গঞ্জ দেশ চালায়। আপনি তো মধ্যখানে, আপনি কোনো গঞ্জের না, আপনি কেমনে চান্স পাইবেন? কথাটা স্পিকার কিন্তু সহজ সরল ভাবে হাস্যরস দিয়ে বলেছেন, কিন্তু কথাটা হলো সে বাস্তবতা। আপনাকে বুঝতে হবে, আজকে ডিবি হারুন কোন জায়গায়? একটা গঞ্জের, হ্যাঁ, আরেকটা গঞ্জ তো চালাচ্ছে দেশ। এই যে গঞ্জের লোকগুলো কিন্তু গঞ্জের বাইরে কোনো চিন্তা ভাবনা চেতনা নাই। আপনাকে বুঝতে হবে, ডাইনামিক্সটা বুঝতে হবে, এবং এগুলো পরিকল্পনার অংশ। এভরিথিং ইজ ডান বাই র ইন বাংলাদেশ। ইসকন কি জিনিস? আপনি আজ পর্যন্ত একজন ইসকনের লোককে অ্যারেস্ট করা হয়েছে? একজন বলেন আপনি। আজ পর্যন্ত আজকে এখানে ইসকনের মন্দিরে গিয়ে পূজা করতেছে আমাদের মন্ত্রীরা, সেখানে হিন্দু ধর্মের ভাষায় সহযোগিতা চাওয়া হচ্ছে। আজকে শিক্ষা ব্যবস্থায় আপনার কি জানি, ওই যে কি জানি জ্ঞানের বলা হয় তাকে, কি মূর্তি কি একটা আছে না, কি পূজা, যে সরস্বতী পূজা, সরস্বতী পূজা করলে নাকি জ্ঞান বাড়ে, সেইটাও করতেছি আমরা। পুরো বই পুস্তক চেঞ্জ করে ফেলা হয়েছে, পুরো মিডিয়া দখল করা হয়ে গেছে। আমি একটা হক কথা চ্যানেল করেছি, এই চ্যানেলে দেখবেন আজকাল তো অশ্লীল কথা না বললে কেউ চ্যানেল দেখে না। সেখানে ইন্টেলেকচুয়াল লোকদেরকে আমি নিয়ে আসতেছি, কেউ দেখে না, সেটা খুব কম সংখ্যক লোক দেখে, কেননা হক কথা তো শুনতে চায় না, তারা শুনতে চায় অন্য কিছু। তো যাই হোক, এই যে একটা দেশের অবস্থা, মস্তিষ্ক নষ্ট করে দেওয়া হয়েছে মানুষের। এখন খালি আপনি সেনাবাহিনীকে বলবেন কেন? সেনাবাহিনী তো এখন তো পুরোপুরি ধরতে পারে না, কেন সেনাবাহিনীকে ধরবে কেমনে? সেনাবাহিনী ব্যাটালিয়ান গুলো থাকে তো ব্যারাকের ভিতরে, তারা তো বাইরে আসে না। তাদেরকে কিভাবে ধরবে? ধরছে কতগুলো উপরের লেভেলে, তাদেরকে হাত পা বেঁধে, কেন ওদের কমান্ড ছাড়া তো সেনাবাহিনী চলবে না। তো সুতরাং সেনাবাহিনীকে নিয়ে ভয় পাবেন না। ইনশাল্লাহ সময়ের পরিবর্তনের সাথে সাথে সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান এই দেশ স্বাধীন করেছে, তারা জানে। আপনি শেখ মুজিব একটা ছায়াছবি তৈরি করেছে, কত টাকা খরচ করে, কত কোটি টাকা খরচ করে। আপনি বলেন, যেই সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা যুদ্ধ করে দেশ উপহার দিয়েছে, পতাকা উপহার দিয়েছে, সে সেনাবাহিনীর একটা দৃশ্যখানি সেখানে দেখা যাচ্ছে কি তারা হত্যা পরিকল্পনা করতেছে। ইন্ডিয়ান একটা রয়্যাল এজেন্ট শেখ মুজিবকে বলতেছে যে আপনাকে সেনাবাহিনী হত্যা পরিকল্পনা করছে। একটা সিন। তারা মুক্তিযুদ্ধ করেছে খবর নাই, তারা দেশ স্বাধীন করেছে খবর নাই, অথচ
এই হত্যাকাণ্ডে কিন্তু সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কোন অফিসারই যুক্ত ছিল না এবং জানতেন না তারা, ইনক্লুডিং সেনাপ্রধান জানতেন না। জেনারেল শফিউল্লাহর সাথে আমার সাক্ষাৎকার আছে, আমি রেকর্ড করেছি। আমি গিয়েছি, স্যার আমাকে খুব স্নেহ করেন, বলেছে হক আমি কিচ্ছু জানতাম না, বিশ্বাস করো হক, তখন তো মোবাইল ছিল না, তখন কোনো ডিভাইস ছিল না, একটা ল্যান্ডফোন, আরো আবার পুরো এলাকা জুড়ে একটা ল্যান্ডফোন থাকতো, সেই ল্যান্ডফোন ছাড়া কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না, জানবি কি করে? তো সেই সময় গুটি কয়েক ইয়ার অফিসার এবং তার প্রত্যেকই মুক্তিযোদ্ধা ছিলেন যারা এই কাজের সাথে জড়িত ছিলেন। আপনি বলেন তো, এখানে বীর বিক্রম ছিল, বীর উত্তম ছিল, ছিল না? তারা তো মুক্তিযুদ্ধ করেছে। আপনি সিনেমা তৈরি করেছেন, ঠিক আছে, সেই চ্যাপ্টারটা রাখেন যে হ্যাঁ এই সেনাবাহিনীর নেতৃত্বে গ্লোরিয়াস একটা চ্যাপ্টার আছে, তারা এই দেশকে স্বাধীন করেছে, এই দেশকে স্বাধীন করেছে। এই দেশ স্বাধীন না করলে তো, সেই সময় যদি সেনাবাহিনী যুদ্ধ না করতো, 100 বার গ্যারান্টি দিয়ে আমি দুইটা কথা বলতে পারি, এটা একেবারে পাকিস্তান আর্মি হয়তো কিছু কিছু লোককে হত্যা করে, পাকিস্তান বিরোধী লোকদেরকে হত্যা করে একটা তামা দেশ বানায় ফেলতো সেখানে, অথবা ইন্ডিয়ার সাথে যুদ্ধ হয়ে ইন্ডিয়া এই দেশটাকে দখল করে দিত যদি সেনাবাহিনী যুদ্ধ না করতো। কেননা এটা নিশ্চিত থাকেন, এই 9 মাস মুক্তিযুদ্ধের মধ্যে যদি সেনাবাহিনী যুদ্ধ করে পাকিস্তান বাহিনীকে দুর্বল না করত, এবং তখন তারা ডিসেম্বর মাসে কেন নভেম্বরের শেষ সপ্তাহে, দেখুন আমার সাথে যে আজকে রাত্রে একটা মুক্তিযুদ্ধের উপরে একটা অনুষ্ঠান আছে, 3 বাহিনীর 3 জন জেনারেল সেখানে অংশগ্রহণ করবেন রাত 9:30 সময় পাইলে দেখেন আপনারা, সেখানে এই আলোচনা হবে। সেইখানে আপনি দেখেন এই সেনাবাহিনী সেই সময় যুদ্ধ করে যদি পাকিস্তানি বাহিনীকে ক্যান্টনমেন্টের ভিতরে কনসেন্ট্রেট করতে না পারতো, ইন্ডিয়ান বাহিনীকে 3 দিনে এসে বাংলাদেশ দখল করে ফেলবে। অসম্ভব ব্যাপার ছিল, অসম্ভব ব্যাপার, এটা হতেই পারতো না। কেননা পাকিস্তানি বাহিনী ট্রিপল হয়ে গেছে মুক্তিযোদ্ধাদের আক্রমণে, আমাদের সেনাবাহিনীর আক্রমণে, আর ম্যাটার অফ টাইম 1 মাসের মধ্যে তারা এই দেশ তারা আত্মসমর্পণ করতে বাধ্য হতো। কিন্তু পাকিস্তানি বাহিনী ভয় পাচ্ছিল যে হায় রে, এই যে, কেননা মুক্তি বাহিনীর কাছে যদি আত্মসমর্পণ করতে একটা পাকিস্তানি খুঁজে পেতেন না আপনি, সব শেষ হয়ে যেত, এটা নিশ্চিত। এটা বুঝতে হবে ডাইনামিক্সটা। এবং ইন্ডিয়ান আর্মির উপরে কিন্তু তৎকালীন ইন্ডিয়ান গভর্নমেন্টের তত কন্ট্রোল ছিল না, কেননা শ্যাম মানেকশকে ইন্দিরা গান্ধী খুবই বিশ্বাস করতেন এবং পছন্দ করতেন। শ্যাম মানেকশার উপর উনি কোনো কথা বলতেন না, ইন্দিরা গান্ধী, এবং শ্যাম মানেকশা যেভাবে চেয়েছেন সেভাবেই যুদ্ধটা হয়েছে, এর বাইরে কিছু হয়নি। এখন কি হয়েছে, যদি সেই সময় এই পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতো, তাদের অস্তিত্ব থাকতো না। তখন তারা কি করলো, এই শ্যাম মানেকশা বলেন, অরোরা বলেন, আর নিয়ালি, তারা কিন্তু একই মিলিটারি একাডেমিতে ট্রেনিং করেছে, এটা বুঝতে হবে। তারা একই মিলিটারি একাডেমিতে, জ্যাকব টেকব, তারা ওই ব্রিটিশ ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে কিন্তু তারা প্রশিক্ষিত হয়েছে, তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কারণে আরো অনেক ডিনামিক্স আছে, সেগুলো বলতে গেলে আপনার আরেকটা আলাদা অনুষ্ঠান হবে, সেটা আমি যেতে চাই না। এখন আর্মিতে আসি, আমি আর্মিতে চলে আসি, কেননা এই আর্মি ইজ অ্যান অ্যাসেট ফর বাংলাদেশ। রিমেম্বার, এই দেশের শেষ একটা সম্পদ, এই সম্পদকে পুরোপুরি নষ্ট করা যায় না। আচ্ছা ঠিক আছে, আপনার কথা সব মেনে নিলাম। সেনাবাহিনী এখনো আছে, কিন্তু তার ভেতরে বাংলাদেশের সবকিছু এখন পরিচালনা করছে, এই কারণেই সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক অফিসার তারা কথা বলতে পারছেন। আমি সবশেষ ছোট্ট একটা প্রশ্ন করবো, আপনি চাইলে উত্তর দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন, আমি রিজাপার কাছে যাব। জামাত ইসলাম 1971 সালে যা মনে করতো সেটাই কি সঠিক হলো? আপনি উত্তরটা আমি এইভাবে দিচ্ছি, দেখেন রিতাপার কথায় আমি যাচ্ছি। জামাত ইসলাম কি মনে করতো, আমি দর্শকদের তারা মনে করতো যে পাকিস্তান যদি, বাংলাদেশ যদি পাকিস্তান থেকে আলাদা হয়, অর্থাৎ পূর্ব পাকিস্তান, তাহলে ভারত এটা দখল করে নেবে। এই কারণে তারা কিন্তু ড্যাক সহ 1969 আন্দোলন পর্যন্ত কিন্তু জামাত ইসলাম ছিল সেই ভাসানীর সাথে, কিন্তু তারা হঠাৎ করেই তারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিল। এইটা দর্শকদের উদ্দেশ্যে বলে রাখলাম, যে আপনি বলেন। আচ্ছা, প্রথমত আমি কথাটা দুইটা অংশ উত্তর দিব। প্রথমত রীতি আপনার কথা আসি। আমি গতকাল আমার অনুষ্ঠানের প্রারম্ভে কথাগুলো বলেছিলাম বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সম্পর্কে, ঠিক রীতি আপা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আমি বলেছি। সেটা কিরকম, আপনি বলেন 14ই ডিসেম্বর একটা রাজাকার আলবদের, তার ঘাড়ে কি 2টা মাথা আছে, সে ঘরের বাইরে হবে কিংবা জঙ্গলের বাইরে থেকে আসবে, একজনই ছিল না ভারী ঘরে, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এবং পাকিস্তানি বাহিনী তখন সম্পূর্ণরূপে কনসেন্ট্রেটেড ইনসাইড দ্য ক্যান্টনমেন্ট, তাদের খাবার দাবারের অভাব, অস্ত্রগোলা বারুদের অভাব, তারা নিজের জান নিয়ে তারা পলাতক। সেই সময় 2টা জিনিস আপনাকে প্রশ্ন করি, দীর্ঘ 9 মাস এই বুদ্ধিজীবীগণ, আমাদের শিক্ষকগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু তাদের বাসায় বহাল তবিয়তে ছিলেন, এটা মনে রাখবেন। যদি পাকিস্তানি বাহিনী তাদেরকে হত্যা করার ইচ্ছা করতো এবং মুক্তি বাহিনীরা হত্যা করার ইচ্ছা করতো, তাহলে কি এই 9 মাসে পারতো না? পারতো কিনা? আমি কিন্তু একটু সময় নিচ্ছি, আপনি ধৈর্যচ্যুত হবেন না। এইটা চিন্তা করে না যে এই 9 মাসে ইচ্ছা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত টিচারদের থেকে মাটির সাথে মিশে ফেলতে পারতো আমাদের সেনাবাহিনী। কেননা আপনি যেখানে ওই যে আপনার ক্যাপ্টেন হায়দার, আপনি জানেন তো, এটিএম হায়দার, যিনি প্লাটুন তৈরি করেছিলেন, ট্র্যাক প্লাটুনকে ট্রেনিং দিয়ে 30,000 লোক প্রশিক্ষণ করে দিয়েছেন মুক্তিযোদ্ধাদেরকে, এবং তাদেরকে প্লাটুন পাঠিয়ে বিভিন্ন হোটেল শেরাটন, বিভিন্ন হোটেল ইন্টারকন্টিনেন্টাল আক্রমণ করতো। তো তারা কি পারতো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তাদেরকে মারতে? পারতো তো।
আপনি চিন্তা করে দেখেন, পাকিস্তানি বাহিনীর একেবারে নিকটতম অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে প্রত্যেকদিন তারা টহল দিচ্ছে, কিন্তু টহল তো বন্ধ হয়ে গেছে সেই ডিসেম্বরের 1 তারিখ থেকে, আর দেয় না। সেই সময় 14ই ডিসেম্বর আপনার এখন বলা হচ্ছে বুদ্ধিজীবী হত্যা করছে জামাতের লোকেরা। আর জামাতের লোকের তোর খবর আছে নাকি? সত্য খবরের ভিতরে ঢুকে গেছে তারা, খবরে গিয়ে পলাতক, সেখানে তারা বুদ্ধিজীবী নিয়ে হত্যা করবে। এই যে মাথা মোটা চিন্তাগুলো ইন্ডিয়া মাথার ভিতরে ঢুকাই দিছে আমাদের, এবং তাদের প্রতিপালিত বুদ্ধিজীবী সাংবাদিক এখন বাংলাদেশে। আপনি কিন্তু খালি আর্মির বিরুদ্ধে বলেন ইলিয়াস ভাই, আপনি কিন্তু ওই সমস্ত দুরন্তর দেশ মাথা বিক্রি করা সাংবাদিকদের বিরুদ্ধে বলেন না, আপনি কিন্তু ওই সমস্ত বুদ্ধিজীবীদের বিরুদ্ধে বলেন না যে বুদ্ধিজীবীরাই দেশটাকে ধ্বংসের জন্য অন্যতম দায়ী। তারা দেশের মানুষের মস্তিষ্ক শেষ করে দিয়েছে জাফর ইকবালের মতো, ওই যে কি হারামজাদা যেগুলো কতগুলো আছে যে এখনো ওই যে মুরগি বিক্রি করতো, কি বিক্রি করতো, ওইগুলো নিয়ে অনুষ্ঠান করেন প্রত্যেকদিন। আপনি কিভাবে মানুষের মাথা নষ্ট করে দিচ্ছে, তারা একটা ঢুকাই দিচ্ছে জামাত। আর জামাত কিভাবে হত্যা করবে তাদেরকে? জামাতের লোকদের আজকে ফাঁসি দিয়েছেন আপনি। আমি তো সেই বিচারের রায়ের কথা বলবো না, কিন্তু যিনি বিচারের রায় দিয়েছেন তার বইটা পড়ে দেখেন, তিনি তারপর 35 চ্যাপ্টারে কি বলেছেন তাদের সম্পর্কে। এই আপনি বলেন, শেখ হাসিনা যখন আন্দোলন করেছে, ডান পাশে কে বসা ছিল? তার ছবি দেখেন, আপনি ছবি দেখেন, ডান পাশে কে বসা ছিল? আমার নিজামী। তাদের সাথে নিয়মিত, তখন কি তারা রাজাকার ছিল না? তখন কি তারা আলবদর ছিল না? তখন কি মুক্তিযুদ্ধ হয়ে গেছিল? আজকে যদি যেভাবে এই যে ইলেকশনটার আগে যেভাবে জামাতের উপরে চাপ প্রয়োগ করেছে, তার একটা নিরীহ ছেলেকে, জামাতের সভাপতির ছেলে শফিক সাহেবের ছেলেকে, একটা ডাক্তার, তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে সারকিয়া কারকিয়া কি জানি একটা নাম টাম বানায়। এই নামগুলোর আবিষ্কার হইলো আমাদের দেশে মুনির নামে একজন, এখন আর সিনে নাই উনি, ওই যে কি মনির সাহেব একটা অফিসার ছিলেন, এই উনি এগুলা। হ্যাঁ ও আচ্ছা, এই এখন ইয়ার যে ভূমিকা আছে না, যে হারুনের ভূমিকা ছিলেন, উনি এগুলো তৈরি করে পুরা রাষ্ট্রটাকে জঙ্গি বানায় দিয়ে যে শফিক সাহেবের ছেলেকে, তারপরে বাবাকে অ্যারেস্ট করলো। একটা দলীয় প্রধান, একটা অত্যন্ত সুজন একটা ব্যক্তি, যিনি মানবতার জন্য দৌড়ে বেড়ান, শফিক সাহেব, উনি তো ছাত্র ইউনিয়ন করতেন ছাত্র জীবনে, ওনার কাছে রাজাকারের গন্ধ পাইলেন আপনি? আপনি বলুন, একটা দল জামাত ইসলামী এতগুলো ইলেকশন করলো, পাল্লা মার্কা ইলেকশন করলো তো আওয়ামী লীগের সাথে, তখন তারা দোষী ছিল না, এখন আপনি তাদেরকে দোষী ভাবে বলছেন। দেখুন, বাংলাদেশে যদি একটা দল থাকে, আমি বিএনপি করি, আমি বিএনপিতে অফিসিয়ালি যোগদান করেছি, আমার কথা করে বলতে পারি এর আগে আমার কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক ছিল না, বাট আমি পড়ালেখা করি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টো কিংবা তাদের যে সংবিধান, আমি বলে দিতে পারবো আপনাকে। সেই অধ্যয়ন আপনার সাথে নিয়ে খুব ধারাবাহিকভাবে আলোচনায় বসতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ সেটা শেষ করে দিচ্ছে, জামাতের উত্তরটা দিয়ে দিচ্ছি। আপনি বলেন, বাংলাদেশে যদি এই মুহূর্তে সত্যিকার অর্থেই একটা দেশপ্রেমিক দল থাকে, সেটা জামাত ইসলামী। আপনাকে খুলে বলতে পারি আমি কেন বলতেছি। একটা শেরেবাংলা একে ফজলুল হক একটা কথা বলেছিলেন, সেই কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি। শেরেবাংলা একে ফজলুল হক বলেছিলেন যে যখন দেখবে যে পশ্চিমবঙ্গের মারোয়ারিরা আমার সমালোচনা করছে, দুর্নাম করছে, তখন মনে করবা যে আমি সঠিক পথে আছি। শেরেবাংলা একে ফজলুল হক যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন পুরো বাংলার, হ্যাঁ, তখন এই কথাটা বলেছেন। ঠিক, ইন্ডিয়া এই দেশের প্রকৃত দেশপ্রেমিক কারা তারা জানে, আপনি আমি না জানতে পারি। ইন্ডিয়ার অ্যানালিসিস, ইন্ডিয়া তারা যে অ্যানালিসিস চড়িয়ে করে প্রোফাইল তৈরি করে, আমাদের স্টাফ কলেজে ইন্ডিয়ান অফিসার আসে 3 জন প্রত্যেক বছর স্টাফ কলেজ করতে, তারা এসে স্টাফ কলেজ করতে আসে না, তারা কি করে, কারণ স্টাফ কলেজ যারা করে, এই পিএসসি যাদের নামের সাথে আছে দেখবেন, এরাই কিন্তু সেনাপ্রধান হয়, এরাই কিন্তু জেনারেল হয়, এরাই কিন্তু সম্ভাব্য নেতৃত্ব দেয়। তাদের প্রোফাইল তৈরি করে, তারা ওই রয়্যাল হেডকোয়ার্টারে জমা দেয় যে কে কোন প্রকৃতির, কার 3W প্রতি ঝোঁক আছে বেশি, কে ইসলাম মাইন্ডেড, কে দেশপ্রেমিক, এই প্রোফাইল তৈরি করে তারা দেয় এবং সেইভাবে তাদেরকে টার্গেট করা হয়। এগুলো বাস্তবতা আপনার বুঝতে হবে। এবং আজকে যে প্রশ্নটা করলেন, আমি জামাত ইসলামী করিও না, জামাত ইসলামীর মুখপাত্র নয়, বাট একজন নিরপেক্ষ কিংবা একজন পলিটিশিয়ান হিসেবে বলেন, একটা সাধারণ নিম্নমানের চিন্তাবিদ হিসাবে, দেশপ্রেমিক হিসাবে এতটুকু বলতে পারি, এই মুহূর্তে সাংগঠনিকভাবে যে দলটা বিগত 15 বছরে একদিনের জন্য কোনো অফিসে বসতে পারে না, যে দলটার সমস্ত অফিসগুলো তালাবদ্ধ এবং ধ্বংস করে দেওয়া হয়েছে, যে দলটা 3 জন লোক একসাথে একদিন এক জায়গায় বসতে পারে না, যেই দলের কোনো কমিউনিকেশন নাই, আজকে তারা এইভাবে কি আদর্শের ভিত্তিতে তারা আজকে একটা মিছিলের অনুমতি দিলে, একটা মিটিং এর অনুমতি দিলে, মৌমাছির মতো গিয়ে লক্ষ লক্ষ লোক সেখানে হাজির হয়। এই দলটার সাথে যদি বিএনপি একত্রিত হয়ে, আমি বলি 1918 সালের 30শে ডিসেম্বরের ইলেকশনের পরের দিন 31শে ডিসেম্বর অথবা 1 জানুয়ারি যদি বিএনপি এবং জামাত, আমি মালিক ভাইকে বলছি, তখন তো আমি বিএনপি করতাম না, জানতাম না, তখন যদি এই দুটো দল একত্রিত হয়ে আন্দোলন করতো, 1 মাসের মধ্যেই সরকারের তখন পতন হতো। কেন পতন হতো? কারণ তাদের মোরাল ভেঙে ছিল না, ক্ষমতা পরিচালনা করার কোনো মোরাল, তাদের কোনো গ্রাউন্ড ছিল না, সুতরাং তারা মোরালি খুব দুর্বল ছিল এবং আন্দোলনে সেই সরকারের পতন হতো। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের বিএনপিতে কিছু সংখ্যক লোক এমন ভাবে দুর্বৃত্তায়ন করেছে, তারা ঢুকে গেছে, তারা কিন্তু প্রকৃতপক্ষেই তারা রয়্যাল এজেন্ট, আওয়ামী লীগের এজেন্ট।
তারা পলিসি মেকিং এ এমন ভাবে তারা করছে যাতে কোনোভাবেই দেখেন এখনই যে এই গত 15-20 দিনের ঘটনাই দেখেন, যখনই বলা হলো যে জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবে, তখন এই বামপন্থীরা, ওই যে শয়তানের দলগুলা, বামপন্থীরা বলো না তাইলে আমরা দেয়। আরে বামপন্থী তোদের ভোট আছে কয়টা? তোদের ভোটও তো পাস না। হ্যাঁ, ওই যে শত্রু এরা হলো। আপনাদেরকে বুঝতে হবে ইলিয়াস ভাই, আপনি অনেকদিন ধরে একজন সৎ সাংবাদিক, দুঃসাহসিক সাংবাদিক, অকুতভয় সাংবাদিক ছিলেন আপনি এই বাংলাদেশে। 21 টিভিতে আমি দু একটা টক শো করেছি এই সময়। তো সেই এই যে তারা, আপনি বলেন যে আজকে আপনি সেই যখনই শুনে যে জামাতের সাথে একত্রিত হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় বামপন্থীদের। এরা হলো দেশের শত্রু। এবং মনে রাখবেন, যদি জামাত বিএনপি একত্রিত থাকে তাহলে এই দেশ কেউ কোনোদিন কারো সাধ্য নাই দেশ থেকে দখল করার। আপনি